আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতার আবিষ্কার। হয়তো আপনারা সকলেই পড়েছেন পাঠ্যপুস্তকের এই গল্পটি। তাহলে চলুন শুরু করা যাক। শনি ও মঙ্গলের, মঙ্গলই হবে বোধহয়। যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। হঠাৎ কাজকর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুরসানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করার জন্য উদগ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষের ঠেসাঠেসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতোগুঁতি খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। সামনে দেখবেন নিচু একটা জলার মতো জায়গা, আর ওপর দিয়ে রাস্তার লম্বা সাঁকো চলে গেছে। তারই ওপর দাঁড়িয়ে বিচিত্র ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে উধারে বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো বা ডুবলেও চারিদিকে ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না। মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গেছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাবসা আবহাওয়া টের পাবেন। একটা ক্রূর কুণ্ডলিতে জলীয় অভিশাপে ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় ও বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গেছে। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরও দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়, তবু এ অভিযানে তারা এসেছে কে জানে আর কোন অভিসন্ধিতে। তিনজনে মিলে তারপর সামনের নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতার বাধা দেবার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। খানিক বাদে পরস্পরের মুখও ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না। মশাদের ঐক্যতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে। আবার বড় রাস্তার উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে, ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। যেমন গাড়িটি, তেমনি গরুগুলোও মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ি এই সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে।
বৃথা বাক্য ব্যয় না করতে সেই গরুর গাড়ি চোয়ের ভেতর তিনজনকে কোনো রকমে প্রবেশ করবেন। তিন জোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার সীমানা করবেন। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। বিস্ময় হয়ে থাকবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কোনো অন্ধকারের দেয়াল বুঝি অভেদ্য, কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্তর গতিতে এগিয়ে যাবে। পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারে গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোনো পথে ফেলে এসেছেন। সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় উৎকণ্ঠ এক বাদ্যঝঞ্ঝার জেগে উঠে দেখবেন চোয়ের ভেতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সহসায় একটি ক্যানেস্তারা বাজাচ্ছে। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জবাব দেবে, আগেই শালার বাঘ খেদাতে। ব্যাপারটা ভালো করে হৃদয়মঞ্জন করার পর ক্যানেস্তারা নিনাদে বাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে এ প্রশ্ন আপনি উপস্থাপন করার আগে গাড়োয়ান আপনাকে অস্বস্ত্র করার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র। নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা নিনাদি তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। মহানগরী থেকে 30 মাইল দূরে ব্যাঘ্রসংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণ গরুর গাড়ির বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত খসিত চাঁদ বোধহয় উঠে এসেছে। তারই স্মিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী যেন গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার যেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউরের খিলান, কোথাও কোনো মন্দিরের ধ্বংসাবশেষ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। এই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো এক গুজ্জটিকাচ্ছন্ন স্মৃতি আলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানান প্রাণীদেহ আকারের মধ্যে যেন থাকে। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি একবার এক জায়গায় এসে থামবে। হাত পাণ্ডুলো নানান স্থান থেকে কোনো রকমে কুড়ে সমগ্র করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদের
অভ্যর্থনা করছে। বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। অর্ধস্ফুট চাঁদের আলো তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুরের সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশালাকার একটি জীর্ণ অট্টালিকা। ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানলা নিয়ে চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রকারের মতো দাঁড়িয়ে আছে। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকবার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে একটা কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ ধরে মানুষ জাতির প্রতিনিধি হিসেবে আপনারা সেখানে প্রথম পদার্পণ করেছেন। ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গেছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যেন তাতে ক্ষুব্ধ। অতি স্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। সামান্য চলাফেরার ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলেস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। 2-3টি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। এলেনা পথা আবিষ্কারের জন্য আপনার 2টি বন্ধু, একজন পানরসিক, অপরজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। ঘরের পৌঁছেই মেঝের উপর কোনো রকমে শতরঞ্জি আবরণ পড়তে না পড়তেই একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে শুরু করলে অন্যজন পান মাত্রেই নিজেকে নিমজ্জিত করে দেবেন। রাত বাড়বে। ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে অন্ধ হয়ে যাবে। কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে এবং তাদের সঙ্গে সুনিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। আপনি বিচক্ষণ হলে দেওয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন। ম্যালেরিয়া দেবীর 2য় বাহন অ্যানোফিলিস। আপনার 2 বন্ধু তখন 2 কারণে অচেতন। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে ছাদে উঠবার চেষ্টা করবেন। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি বসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিমন্ত্রণ করার চেষ্টা করবে। তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি ওপরে না উঠে পারবেন না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গায় আশিলা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের 5ম বাহিনী ষড়যন্ত্রের শিকল চালিয়ে ভেতর থেকে এই অট্টালিকা ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে। এই মৃত্যু সুষুপ্তিমগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তরের গাঢ়তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার উপরে ভগ্ন স্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানলার একটি আলোয় ক্ষীণ রেখা আপনি হয়তো দেখতে পাবেন। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি
সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশির রাতে কে যেন বাতাজন বাড়তিহীন, কেন যে তার চোখে ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। বাতাজন থেকে সে ছায়া সরে গেছে, আলোর ক্ষীণ রেখা গেছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে যাবে। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন, জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশও সকাল হয়। পাখির কলরবে চারিদিক ভরে যায়। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। এক সময় ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানার সবুজ জলের মধ্যে যথাচিত নৈবেদ্য সমেতে বড়শি নামিয়ে দেবেন। বেলা বাড়বে। ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্য বাতাসের রঙের ঝিলকি ঝুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে সাক্ষাৎ শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় গিয়ে দুর্বোধ ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। আপনাকে সমুদ্রস্থ করে একটা মোটা লম্বা সাপ ডাঙাঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফতনাটার উপর বসার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিছল জলে ঢেউ উঠেছে। আপনার ছিপের ফতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের একটি ঝকঝকে ঘড়ায় পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ধরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে ঘোড়াটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হয় তা যেন স্থগিত হয়ে আছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই স্বাভাবিক ঠেকবে না। তবু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়ার ফতনায় আবার ভেসে ওঠার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। তবু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে আবার তাকাতেই হবে। সে মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গেছে। পুকুরে ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর।
তারপর মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গেছে। মাছরাঙা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়ে বোধহয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। অনেক আগের ঘটনা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি অন্যরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকারের নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন যেন আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনল জিজ্ঞাসা করলে হয়তো আপনার পানরসিক বন্ধুর কাছে শুনবেন। কে আবার বলবে এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। তখন হয়তো জানতে পারবেন যে পুকুরঘাটে সেই অবাস্তব করুণজনা মেয়েটি আপনার পানরসিক বন্ধুটির জাতিস্থানীয়। সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে। যে ভগ্নস্তূপে গত রাতে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। এইটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এই বাড়ি একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে, আয়োজন যৎসামান্য। হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যেন নেই, আপনি তা আগেই লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। সব কিছু দেখলেও তার দৃষ্টি যেন গম্ভীর এক ক্লান্তির আতলতায় নিমগ্ন। একদিন যেন সে এই ধ্বংসস্তূপে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। ওপরতলায় কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন তাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরও গম্ভীর হয়ে উঠছে মনে হবে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধাভাবে কয়েকবার ইতস্তত করে সে যেন মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু শুনে যাও মণিদা। মণিদা আপনার সেই পানরসিক বন্ধু। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিঃশব্দ নয় যে আপনারা শুনতে পাবেন না। শুনবেন যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে, মা তো কিছুতেই শুনছেন না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছে কি বলবো। মনে একটু বিরক্ত স্বরে বলবে, ওহ, সেই খেয়াল এখনো? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয় এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে,
কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্য বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝে না। রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। এ তো বড় মুশকিল দেখছি। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউই নিরঞ্জন নয়। ওপর থেকে দুর্বল অথচ ক্ষীণ ক্ষুদ্র কণ্ঠে ডাকটা এবার আপনারাও শুনতে পারেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একটিবার চলো মণিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা তুই যা, আসছি। মণি এবার ঘরে ঢুকে নিজের মনে বলবে, এক আচ্ছা জ্বালা হয়েছে। যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। ব্যাপারটা কি এবার হয়তো জানতে চাইবে। মনি বিরক্তি স্বরে বলবে, ব্যাপার আর কি? নিরঞ্জন বলে ওর দুঃসম্পর্কের একটা বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গেছে বিদেশের চাকরি থেকে ফিরে এসে ওর মেয়েকে সে বিয়ে করবে। এই থেকে বুড়ি এ অজগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে। আপনি নিজে থেকে আবার জিজ্ঞাসা না করে পারবেন না, নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশে গেছিল কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাছোড়বান্দা বলে তাকে ধাপ্পা দিয়ে গেছিল। এমন কুড়ে কুড়ুনির মেয়েকে উদ্ধার করা কার দায় পড়েছে? সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বলে কে? বললে বিশ্বাস করবে না, আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি তো দম ছুটে আক্কা। এ মিছিমিছি পাতকের ভাগই হবে বলো তো? যামিনী নিরঞ্জনের কথা জানে, তা আবার জানে না, কিন্তু মায়ের কাছে বলবার উপায় নেই। যাই, কর্মভোগ সেরে আসি বলে মনি সিঁড়ির দিকে পা বাড়াবে। সেই মুহূর্তে নিজের অজ্ঞানসারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। তুমি যাবে? মনি ফিরে দাঁড়িয়ে বিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের? বেশ বলে বেশভাবেই মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটি আপনি পৌঁছবেন মনে হবে উপরে নয়, মাটির তলার সুরঙ্গে বুঝি তার স্থান। একটিমাত্র জানালা, তাও বন্ধ। বাইরে আলো থেকে এসে প্রথমে আপনাকে চোখে সবই ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন প্রায় ঘর জোড়া একটা ভাঙা তক্তপোষে ছিন্ন কমহাজড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। তক্তপোষের একপাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। আপনাকে পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যে যেন চাঞ্চল্য দেখা দেবে। কে? নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো। বাবা, তুই এসছি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্তে মরতে পারছি না। এবার তো আর অমন করে পালাবি না। মনে কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি আকস্মাৎ বলবেন, না মাসিমা, আর পালাবো না। না মুখ তুলেও মনির বিমর্ষতা ও আরেকটু স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন, কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুই চোখে কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে
রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোটরের ভেতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। কোটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে আপনি অনুভব করবেন। তারপর শুনতে পাবেন, আমি জানতুম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এত প্রেতপুরি পাহারা দিয়ে 3 গুনেছি। বৃদ্ধ কতগুলো কথা বলে হাঁপাবেন। চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের আড়ম্বরে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে। ভাগ্য জীবনের বিরুদ্ধে গম্ভীর হতাশার উপাদানের তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝতে দেরি নেই। বৃদ্ধ আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন মেয়ে হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথা ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি, তবু মুখে ওর রা নেই। এই শ্মশানের দেশ বাড়ি বুক খুঁজলে একটা পুরুষ মেলে না, আমার মতো ঘাড়ের মরার শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ধুকছে। এরই মধ্যে একধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে। একান্ত ইচ্ছার সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না। বৃদ্ধা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলবে, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথায় না পেলে আমি মরেও শান্তি পাব না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। তারপর বিকেলবেলা আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে। আপনারা 3 জনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ 2 চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপটা যে পড়ে রইল। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে তেলেনা পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? যামিনী মুখ ফিরিয়ে দেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভেতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসির শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। গাড়ি চলবে। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মোড়কের এক দুর্বার বন্য তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্মিত বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল আপনার বন্ধুরা হয়তো আলোচনা করবেন। যেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না। তার চাকার একঘেঁষে কাঁদুনি আর আপনার কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের ছন্দ স্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনতে পাবেন, ফিরে আসবো। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছাবেন, তখন আপনার মনে তেলেনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। ছোটোখাটো বাঁধা বিলম্বিত কটি দিন কেটে যাবে, মনের আকাশে একটু একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপোতা ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণা ও কম্প দেওয়ার শীত
লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। থার্মোমিটারের পারা জানাবে 105 ডিগ্রি। ডাক্তার এসে বলবেন, ম্যালেরিয়াটা কোথা থেকে বাগালেন? আপনি শুনতে শুনতে জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে যাবেন। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়া কম্পিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অন্তঃসারে দেহ ও মনের অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যে হয়ে গেছে। অন্ত যাওয়ার তারার মতো এলেনা পোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। মনে হবে তেলেনা পোতা বলে কোথাও কিছু সত্যি নহে। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি, তার সুর ও করুণ ধ্বংসপুরীর ঝামার মতো, সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনা পোতা আবার চিরন্তন রাত্রির অতলায় নিমগ্ন হয়ে যাবে। আজকে আপনারা শুনলেন তেলেনা পোতা আবিষ্কার। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং নিজের মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে ঠিক পরের সপ্তাহে। ধন্যবাদ।